এক নম্বর প্রশ্নটা 1050 টাকার 8% সমান সমান কত টাকা? এগুলো তোমাদের এমসিকিউ হিসাবে আসে। যদি এরকম পার্সেন্টের কোনো ম্যাথ আসে তোমরা কিভাবে সলভ করবা? জাস্ট এভাবে করবা, 1050 গুণ এই 8টাকে উপরে বসাবা, ডিভাইডেড বাই পার্সেন্টের জন্য আমরা জানি পার্সেন্ট মানে কি বলতো? পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে 8 এর নিচে জাস্ট 100 বসাবো, রাইট? শেষ। শূন্য শূন্য কেটে দাও, এরপর হচ্ছে এগুলো জাস্ট ভাগটাগ করে দিলি অ্যান্সার হয়ে যাবে। তো আমরা জাস্ট, তোমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে অভ্যস্ত, 105 গুণ 8/10 সমান কত হয়? 84। তাহলে অ্যান্সার কি 84 আছে? সমান 84 টাকা। বোঝা গেছে? তাহলে আমি যদি এভাবে তোমাদেরকে একটা অঙ্ক বানাই দেই তোমরা কি পারবে না? আচ্ছা দিলাম, দেখো লেখো 500 টাকার 20% সমান কত? করো। 500 টাকার 20% সমান কত টাকা? দেখি, খুব তাড়াতাড়ি করবা। 100 টাকা শিওর? ওকে, ক্যালকুলেটরটা ইউজ করলে তো হবে না, খাতায় করতে হবে। 20 ভাগ 100, 5 100 500, 5 20 100। তো আমাদের যদি এরকম আসে, তাহলে ম্যাথ আসে, তাহলে আমরা পারবো না। আচ্ছা, তাহলে আমরা যদি এই ম্যাথটাকে একটু ঘুরাই দিই, এই ম্যাথটাকে একটু যদি ঘুরিয়ে দেই, কিরকম দেখো। আমি যদি এভাবে একটা ম্যাথ বানাই দেই যে তোমার 70 টাকা কত টাকার তোমার হচ্ছে 10%। 70 টাকা কত টাকার 10%? বলো, এটা আমরা কেমনে করব? 70 টাকা কত টাকার 10%? পারবা? দেখো, আমি কিন্তু জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছি, হালকা একটু মডিফাই করেছি, যে এখানে ছিল এত টাকার এত পার্সেন্ট কত, এখানে ছিল এত টাকার এত পার্সেন্ট কত। আমি এবার কি করেছি, এইটাকে জিনিসটাকে লিখেছি যে এত টাকা কত টাকার 10%। করো, জাস্ট হালকা একটু আমি মডিফাই করে দিয়েছি, একই জিনিস রেখেছি, আমি জাস্ট ঘুরাইছি যে 70 টাকা কত টাকার 10%। তোমাদের ম্যাথের যে কনসেপ্ট গুলো এগুলো বেশি বেশি ক্লিয়ার করতে হবে। তুমি দেখো, তুমি এই জিনিসটা পরীক্ষা আসলে তুমি পারবা, কারণ এটা তুমি মুখস্থ করে ফেলছো। তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে তুমি কিন্তু এটা পারতেছো না। তুমি যদি এভাবে লিখো যে ক টাকার, মানে এটা ধরলা ক টাকার 10% সমান 70 টাকা, সুতরাং মানে বা ক গুণ 10/100 সমান সমান 70। তাহলে কি করতে পারো, ক সমান সমান 70 এর সাথে এই 100টা গুণ হয়ে যাবে আর নিচে আসবে কি 10, 10 10 এ 100, সুতরাং ক সমান সমান 700 টাকা। এই যে দেখো, তো তোমরা যদি এই কনসেপ্ট গুলো না ক্লিয়ার করো, তোমরা যদি এগুলো না বুঝো, তাহলে কি হবে? তো ম্যাথ এভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। সো ফার্স্ট কাজ হচ্ছে ম্যাথটাকে উপলব্ধি করতে হবে, ফিল করতে হবে যে আসলে আমি যে ম্যাথ করছি ওরা কি চেয়েছে। ওদের চাওয়াটা তুমি যখন বুঝবা তুমি ম্যাথ করতে পারবা। তোমাদের স্কুল কখনোই তোমাদের বইয়ের ম্যাথগুলো কপি পেস্ট করে দিবে না, ওগুলোকে ঘুরাইয়া ফিরাইয়া দিবে। এখন তুমি বাসায় বসে প্র্যাকটিস করছো একবার, এই যে 1050 টাকার 8% এত টাকা, এটা প্র্যাকটিস করতে করতে তুমি তো একবারে শেষ। কিন্তু পরীক্ষায় গিয়ে দেখো যে 84 টাকা কত টাকার 8%, তাহলে কি তুমি পরে কি ভয় পেয়ে গেছো না? ওকে, আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে করতে দেই, 4 নাম্বার। তাহলে এবার আমি দেই 50 টাকা কত টাকার 2%। 50 টাকা কত টাকার 2%?
কি আমরা ক্যালকুলেটর ইউজ করতেছি? হ্যাঁ করো, কোনো সমস্যা নাই, কিন্তু কোশ্চেন হলো ক্যালকুলেটরের একটা বদ অভ্যাস, এই অভ্যাসটাকে যতটা ছাড়া যায় আমরা ততটাই ছাড়ার চেষ্টা করব। কেন বলো তো? কারণ তোমার ফিউচারে যে কোনো পরীক্ষায় তুমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, বোঝা গেছে? তো এই জন্য ক্যালকুলেটরটা যত পারো এইসব ম্যাথের ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা করবা। ক টাকার 2% না সমান সমান 50 টাকা। তাহলে আমরা কি লিখবো? 2/100, তাই না? সমান সমান 50। তাহলে কি হয়? বা ক সমান সমান 50 গুণ 100 ভাগ 2, তাহলে 50, সুতরাং ক ইকুয়াল 2500। গুড, ভেরি গুড। তাহলে এখন থেকে তোমাদেরকে যদি বলে এই এত পার্সেন্ট এইটা কত টাকার, তোমরা বের করতে পারবা না? পারবা তো? এত আস্তে কেন, জোরে বলো না। শোনো, শিক্ষকদের কথায় রেসপন্স করাটাও এটা একটা অন টাইপস অফ ভদ্রতা। আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যে শিক্ষকের মানে রেসপন্স করছো, উনি কিভাবে বুঝবে যে ওনার পড়া তুমি বুঝতে পারছো নাকি না? সেটা হচ্ছে তুমি যখন রেসপন্সিভ হবা তখন। কিন্তু আর আমার ক্লাসে শুধু রেসপন্স করলে হবে না, আমি এগুলো আবার পরে তোমাদেরকে বোর্ডে এনে করতে দিব। তখন যদি তুমি না পারো তখন কিন্তু এই তোমার রেসপন্সটা ভুল প্রমাণিত হবে। এবার 2 নম্বর অঙ্কটা আমরা দেখব। এখানে 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো তো। টাকায় 5টি ধরে না 5টি দরে না দরে 5টি দরে ক্রয় করে 4টি দরে দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে। এই যে দেখো একটা জিনিস, খুবই চমৎকার একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসবে। তোমাদের সংক্ষিপ্ততে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি। সংক্ষিপ্ততে একটা সংক্ষিপ্ততে কয় মার্ক? 2 মার্ক। এটাকে একবার হেলে ফেলে দেওয়া যাবে না। আর এমসিকিউতে এই ধরনের ম্যাথ আসতে পারে। তাহলে এই ম্যাথটা কিভাবে আমরা সলভ করব? আমাদের অ্যান্সার কত আসে? টাকায় 5টি দরে ক্রয় করে। এখন দেখো, একটির ক্রয় মূল্য 5-এর 1 টাকা, এত টাকা। আবার একটির বিক্রয় মূল্য, রাইট? বুঝতে পারছো তো? মানে কমে যাবে, তাই না? কারণ আমি যদি টাকায় 5টা করে পাই তাহলে একটার মূল্য কি? কমে যাবে না? একটির বিক্রয় মূল্য কি? 4-এর 1 টাকা। তাহলে এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলো তো? আমি 1 টাকায় ক্রয় করতাম 5টা, এবার 1 টাকায় বিক্রি করছি কয়টা? 4টা। তাহলে আমার লাভ হয়েছে না? লাভ হয়েছে না? যদি আমার লাভ হয় তাহলে লাভের সূত্র কি? লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমরা জানি না সবাই? তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি? 4-এর 1 বিয়োগ ক্রয় মূল্য কি? 5-এর 1, এত টাকা। তাহলে 4 এবং 5-এর লসাগু কত? 20। 4 দিয়ে 20-কে আমরা ভাগ দিব, কত হয়? 5। 5 দিয়ে 20-কে ভাগ দিলে কত হয়? 4। তাহলে কত হয়? 20/1। এত টাকা কি হয়েছে? আমার লাভ হয়েছে। এখন কোশ্চেন হলো, আমি এই যে 20/1 টাকা লাভ করেছি, দেখো এই যে 20/1 টাকা লাভ করেছি কার উপরে বলো তো? এটা করেছি এই 5/1 টাকায়, 5-এর 1, সরি, হ্যাঁ 1 টাকা। কারণ আমার ক্রয় মূল্য ছিল এইটা আর বিক্রয় মূল্য হয়েছে এইটা। তাহলে আমার 20/1 টাকা লাভ হয় এত টাকা। সুতরাং 1 টাকা লাভ হয়, তাহলে কি হবে বলতো? কমে যাবে, ভাগ হবে। তাহলে কি আমরা এভাবেও লিখতে পারি 1/20 ভাগ 1/5। সুতরাং আমাদের লাভ, টোটাল লাভ ছিল কত? 100 শতকরা। তাহলে 100 টাকায় লাভ হয়।
তাহলে কি বেড়ে গেছে না, এটা কি হবে, গুণ হবে। তাহলে 1/20 গুণ উপরে 5 নিচে 1 গুণ 100, 20 দিয়ে 100 কে ভাগ দিলে 5 সমান সমান কত বলো, 25%। ভেরি গুড। কার কার হয়েছে 25%? এই যে হ্যান্ড, একজন, দুইজন, মাত্র দুইজন, বাকিরা কেন পারো নাই? ওকে, সো তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো? দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। ইফ ইউ ডোন্ট, আচ্ছা এখানে মনে হয় আমি একটু ভুল লিখছি, মানে এই এই জায়গায় লেখাটা একটু ভুল হয়েছে, দেখছো? এটা হবে 5-এর 1 টাকায় লাভ হয় এত টাকা, তাই না? 20-এর মানে হইছে, কিন্তু এখানে জাস্ট এটা লিখতে হবে, টাকায় লাভ হয় 20-এর 1 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় 100 টাকা। মানে কথাটা একটু ঘুরে যাবে, কথাটা একটু উল্টে যাবে, কিন্তু এই বাকিগুলো সব ঠিক আছে। ওকে, কারণ মনে রাখবা এইখানে যে অংশটা থাকে এটা আগে বসে, আর এইখানে যে অংশটা এটা পরে বসে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? তাহলে আমি যদি এইটাকে আর মডিফাই করব না, চাইলে করতে পারি যে টাকায় 6টি দরে ক্রয় করে, তোমরা একটু দেখো তো, রাফ এন্ড আপ করে ফেলো, দেখি পারো কিনা। এই 5-এর জায়গায় 6 বসাও, আর এই 4-এর জায়গায় 3 বসাও, একটু বের করো তো। তাহলে এই অংশটা কিন্তু আর তোমাকে এখন আর লিখতে হচ্ছে না, তুমি জাস্ট এই 1/5-এর জায়গায় লিখতে পারো 1/6, আর 1/4-এর জায়গায় লিখতে পারো 1/3, লিখে জাস্ট কি করবা, লাভ জিনিসটা বের করবা, এই সূত্রটা বসাবা, এখানে লাভ আসবে। তো এত টাকায় লাভ হয় এত টাকা, 1 টাকা এত এত, 10% হার সরল মুনাফায়, আমরা একটু দেখি, 200 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা 66 টাকা হলে, 66 টাকা হলে, এবার আমাদের জাস্ট প্রশ্ন দিচ্ছে 1, সরল মুনাফা 60 টাকা। প্রথম বলছে সরল মুনাফা 60 টাকা। আচ্ছা এটা সত্য না মিথ্যা আমাদেরকে একটু চেক করতে হবে। চেক কিভাবে করবা? এই যে রাইট সাইডে তুমি চেক করতে পারবা, বা তোমাদের কোশ্চেন পেপারে তোমরা এক সাইডে রাফ করবা। 10% হার মুনাফায় 200 টাকার সরল মুনাফা কেমনে বের করি? 3 বছরে, জাস্ট এটা বলছে তাহলে এখন আই ইকুয়াল, এনি কোশ্চেন, পি এন আর। তাহলে পি আছে কত 200, এন আছে কত 3, আর আছে কত 10/100, 102 গুণে 200, 3 গুণে 6, 6 10 60। তাহলে 1 নাম্বার উত্তরটা কারেক্ট। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলেছে চক্রবৃদ্ধি মুনাফার সবৃদ্ধি মূলধন তোমার হচ্ছে 266 টাকা। আচ্ছা সবৃদ্ধি মূলধন এর মানে কি বুঝো তোমরা? সবৃদ্ধি মূলধন 200 টাকার উপরে আরো বৃদ্ধি পাইছে, এনিবডি এলস? যেটা সবৃদ্ধি মূল ওইটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূল। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই এতটুকু। তাহলে পি আছে কত 200, 1 যোগ আর আছে কত ভাই 10/100, এন আছে কত 3, তাহলে কি হলো 200 ইন্টু 10 দিয়ে 100 কাটলে 1/10, রাইট? তাহলে 10 আগে 10 আর 1 কত 11, নিচে 10, উপরে কত 3। ওকে, তাহলে 200 গুণ 11/10 গুণ 11/10 গুণ 11/10, 0 0 কাটো, 0 0 কাটো, 2 দিয়ে 10 কে কাটো 5। এবার এগুলার গুণ করো, 11 11 121, 121 কে 11 দিয়ে গুণ করলে হয় কত 1331 নাকি কে জানে, 1 2 1 ইন্টু 11, আরে বাপরে বাপ কেমনে পারলাম, ভাগ 5 সমান সমান 266.2। আচ্ছা এর থেকে একটা মজার জিনিস কি, এত প্যারার হয়েছে তো মানে এটা তো করারই দরকার নাই। কেন আমি বলি, এই অংশটা আমাদেরকে একটা ফাঁদে ফেলাইছে, আমাদের এটা কেন করতে হবে? হ্যাঁ এটাও হয়েছে, মানে আমরা যেটা বের করেছি
এটা একবারে একবারে একুরেট অ্যান্সার, একবারে 100% একুরেট অ্যান্সার। ঠিক আছে বিষয়টা, কিন্তু মজার জিনিস হচ্ছে দেখো তো আমাদেরকে কিভাবে ফাঁদে ফেলাইছে। 200 টাকা তো 10% আর মুনাফা, 200 টাকা আসল তো আছে আমার, আছে নাকি না? আচ্ছা চক্রবৃদ্ধি মূলধন আছে না, মানে মুনাফা আছে না 66 টাকা, তার সমান সমান কি 266। ঠিক আছে না? কিন্তু আমরা যেটা বের করেছি এটাও ভালো, আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা শিখলাম। ওকে, এভাবে কিন্তু আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করি, মনে থাকবে সবার। তুমি যদি এই সূত্র না জানো বা মাথায় যদি এটা না থাকে, পরীক্ষার সময় কিন্তু তুমি এই অঙ্কগুলো পারবা না, ভুল করে চলে আসবে। ওকে, নাম্বার 3, 3 নাম্বার পয়েন্টটা কি দিছিল? 3 নাম্বার পয়েন্টটা ছিল চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত। এ তো খুব সহজ তাই না? খুবই সহজ, খুবই সহজ। কিভাবে বলতো? চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা কি 266, মানে এই 66 থেকে জাস্ট 200 টাকা বিয়োগ দাও। কয় টাকা? সরি আমি কি করলাম, হ্যাঁ ঠিক আছে তো 66 টাকা। এটা কি চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু কোশ্চেন হচ্ছে আমি এটা কেন করছি, এটা তো অলরেডি এখানে বের করে দেওয়া, তোমাদের বোঝানোর জন্য করছি। তাহলে এখানে দেখো যদি 66 হয় আর আমি সরল মুনাফা তো আগে বের করছি কত 60, তাহলে কয় টাকা? 6 টাকা। আচ্ছা অপশনে কি 6 দেওয়া ছিল? হ্যাঁ, ও তাহলে কারেক্ট आंसर তিনটা না, অর্থাৎ কারেক্ট आंसर ঘ তিনটা। তাহলে বইয়ের 3 নাম্বার অঙ্কের কারেক্ট आंसर তিনটা, বুঝা গেছে? ওকে, পরবর্তীতে আমরা যদি পরে 4 এবং 5 নাম্বার প্রশ্নের উত্তরে যাই, একটা উদ্দীপক দিয়েছে, আমরা একটু উদ্দীপকটা একটু দেখি। উদ্দীপকে কি বলছে বলো তো তোমরা? বলেছে জামিল সাহেবের, মানে জামিল সাহেব কি একজন ব্যক্তি, রাইট না? 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। এবার আমাদের কোশ্চেন বলেছে 4 নম্বর কোশ্চেন, সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? দ্বিতীয় বছরান্তে মানে বছর শেষে, অন্ত মানে শেষ। তাহলে কি হবে বলো তো তোমরা? সরল মুনাফা যেহেতু বলেছে 4 নাম্বার, আই ইকুয়াল পি এন আর। পি আছে কত বলো? 2000 টাকা। এন আছে কত? 2 বছর আনতে বলছে। আর আর আছে কত? 10%, মানে 10/100। 100 দিয়া, আচ্ছা এই দুইটা শূন্য কাটে দাও, 100 ভ্যালু শেষ। তাহলে 10 দুগুণে কত? 20, আর 20 আর 20 কত? আচ্ছা 20 দুগুণে 40, 400 নাকি? হয়েছে তো নাকি? 400 টাকা। এখন 4 নম্বরে 400 আছে। ও এখন কি চাইছে? মুনাফা আসল। সুতরাং মুনাফা যোগ আসল, মানে এটা হচ্ছে মুনাফা আসল, তাই না? তাহলে মুনাফা আছে কত? 400। আচ্ছা তোমার আসল আছে কত? তুমি তো আগেই জানো 2000, তাহলে কত? 2400। আচ্ছা 2400 টাকা কি আছে অপশনে? ভেরি গুড, তাহলে 4 নাম্বার হয়ে গেল, 4 নাম্বারটা হয়ে গেল। 5 নাম্বার ম্যাথটা তোমরা পারবা? প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? ওই সেম, আমি তো তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে চক্রবৃদ্ধি মূলধন বের করার নিয়মটা শিখাইলাম না? 5 নাম্বার ম্যাথটা চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলেছে। কি বের করতে বলেছে? চক্রবৃদ্ধি মূলধন। কিভাবে বের করব? সি ইকুয়াল পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা দেখো তো পি আছে কত? 2000, 1 প্লাস আর আছে কত? 10/100, এন আছে কত? আচ্ছা ওখানে এন চাইছে কি? প্রথম বছরান্তে 1, একের কোনো ভ্যালু নাই, লাগবে না দেওয়া। আচ্ছা দিয়ে দাও। তাহলে 2000 ইনটু 10 দিয়ে 100 কে কাটলে নিচে 10 উপরে 1, 11/10। তাহলে 2000 গুণ উপরে 11 নিচে 10, এই শূন্য এই শূন্য কেটে দাও, 200 কে 11 দিয়ে গুণ করো, 2200 টাকা আসে। আছে অপশনে? ওকে দ্যাটস গুড। সো আমরা এখানে 5টা অঙ্ক সমাধান করলাম। এই 5টা অঙ্ক আমরা দেখলাম যে কিভাবে এই অঙ্কগুলো সলভ করতে হয়, এগুলোর প্রসেসগুলো আমরা দেখলাম, এবং এগুলো কিভাবে প্র্যাকটিস করতে হয়, এই নিয়মে বিভিন্ন ম্যাথ আসতে পারে সেটাও আমরা দেখলাম। সো আমাদের কাজ হবে প্রতিদিন বাসায় বসে মিনিমাম 5 থেকে 7টা ম্যাথ প্র্যাকটিস করা, তাহলে আমরা ম্যাথে ভালো করব। ওকে, সো তোমাদের বাসার কাজ থাকবে 6 নাম্বার সৃজনশীল।